গল্প এখনও ভালোবাসি তোমায়, অবহেলা না ভালোবাসা, পর্ব ২। আমি আছি আপনাদের সাথে আদিবা। তারপর আস্তে আস্তে আমার কান্না কমে আসলো। নিজেকে এখন খুব ভারী বোঝা মনে হয় নিজের কাছে। তারপরেও খুব কষ্টে রুমে চলে এলাম। এসে না খেয়ে শুয়ে পড়েছি। ফ্রেশ কিছুই হয়নি। আম্মু ডেকেছে, বললাম ক্ষুধা নেই। এর মধ্যে এগিয়ে আসলো 14ই ফেব্রুয়ারি। এ দিনটা তাকে নিয়ে কাটাতে চাই যেভাবেই হোক। এজন্য ফোন দিলাম রিয়াকে, কিন্তু সে না ধরে ওর আম্মু ফোন ধরল। হ্যালো, তুভার আম্মু? আন্টি আসসালামু আলাইকুম। আমি, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা কাব্বু? তোমার আব্বু আম্মু কেমন আছে? জি আন্টি, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। মিথ্যা বললাম। আর আব্বু আম্মু ভালো আছে। আপনারা ভালো আছেন? হ্যাঁ বাবা, আমরা সবাই ভালো আছি। আর আমি শুনলাম তুমি নাকি অস্ট্রেলিয়ার চান্স পেয়েছো বিএসসি করার জন্য। আলহামদুলিল্লাহ। জি আন্টি, দোয়া করবেন। তা তো অবশ্যই। ওখানে গেলে আমাদের ভুলে যেও না আবার। কি যে বলেন আন্টি, আমি কি আর আপনাদের ভুলতে পারি? না আন্টি, আমি আপনাদেরকে কখনোই ভুলতে পারবো না। আন্টি রিয়া কই? রিয়া তো রুমে আছে। ওয়েট করো, দিচ্ছি কিছুক্ষণ পরে। হ্যালো রিয়া, কেমন আছো রিয়া? আছি ভালোই। খারাপ থাকার তো কোনো কারণ নেই। তাচ্ছিল্য সুরে। ও ভালো। একটা দীর্ঘশ্বাস ছাড়লাম। আমি কেমন আছি জানতে চাইবে না? কারণ তুমি ভালো আছো সেটা আমি খুব ভালো করেই জানি। আমি ওর বলা কথাগুলো শুনে মনে মনে অনেক বেশি কষ্ট পেলাম। তারপরেও না, আমি একটু ভালো নেই। তোমায় ছাড়া কেঁদেই দিলাম এবার। বুঝলাম। রিয়া প্লিজ, আমায় এভাবে আর কষ্ট দিও না। আমি খুব মিস করি তোমায়। তোমার জন্য কাঁদি খুব। প্লিজ তুমি এমন পাষাণ মনের মানুষ হইও না। কাঁদতে কাঁদতে পুপিয়ে বের হচ্ছে কথা। কাব্য আবারও তোমার সেই নাকা কান্না শুরু করে দিলে? যত সব দিলে তো মোড়টাই নষ্ট করে। আচ্ছা রিয়া, আমার কথা কি তোমার একবারও মনে পড়ে না? পড়ে না? না, মনে পড়ে না। তবে পড়লেও খুব কম। আচ্ছা তুমি তো এমন ছিলে না? কত ভালোবাসতে আমায়, কেয়ার করতে। আজ এমন হলে কেন? কেন এমন হলে? জোরে কেঁদে দিলাম সময়ের পরিপ্রেক্ষিতে কাব্য। হ্যাঁ, সময়ের পরিপ্রেক্ষিতে। আর তুমি একটা বোরিং ছেলে। তোমার সাথে কথা বলতে ভালো লাগে না আমার। এমন করে বলো না প্লিজ, আমার খুব কষ্ট হয়। এই তোর মতো ছেলেকে কীভাবে বলবো রে? আহ্লাদ করে। এই সময় আর আমার নাই। আর তুই আমাকে ফোন দিবি না। ডিসগাস্টিং। এই বলে ফোনটা খুব জোরে রেখে দিল রিয়া। এদিকে ওর বলা কথাগুলো শুনে আমার অনেক কান্না আসছে। চোখের জলগুলো বাধা মানছে না। আমি মানতেই পারছি না যে রিয়া আমাকে এভাবে হার্ট করতে দ্বিতীয়বার ভাববে না। হে খোদা, সবাই কেন এত কষ্ট দেয়? রিয়াকে আমাকে একটু আর বোঝে না। জবাব দাও। এসব বলে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলাম। সকালে উঠে ব্রাশ করতে করতে আয়নায় দেখছি নিজেকে নিজেই চিনতে পারছি না। সব কিছু থেকে যেন প্রাণ হারিয়ে গেছে। কোনো চঞ্চলতা নেই, সব কিছু প্রাণহীন লাগে। খাবারটাও স্বাদহীন। আর এমনিতেও মন ভালো থাকলে সব কিছু ভালো থাকে। এভাবে আরও কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এই কয়েকদিনে আম্মু আমার অবস্থাটা বুঝতে পেরেছে। এটা নিয়ে রিয়ার আম্মুর সাথে মনে হয় কথা বলেছে। আর এটা আমার সাথে ব্রেকফাস্ট টেবিলে কথা বলার সময় বুঝতে পারলাম। তারপর রিয়ার আম্মু হয়তো রিয়াকে বুঝিয়েছে। তাই আজকে রিয়া ফোন দিয়ে বিকেলে আমাকে বলল। আর আমি তো ফোন পেয়ে খুশিতে আত্মহারা। হ্যালো, হ্যালো কাব্য, কোথায় তুমি? রিয়া। আমার তো খুশিতে কথাই বের হচ্ছে না। ও ফোন দিয়ে কথা বলছে দেখে। আহ, আমি বাসায়। কেমন আছো তুমি? এই তো ভালো। আজকে সন্ধ্যায় তুমি সিপি 5 স্টার দেখা করবে। আচ্ছা ঠিক আছে। আমি ওর সাথে সাথে বলতে পেরে খুশি মনে ওয়াশরুমে ঢুকে সেভ করে নিজেকে ফ্রেশ করে নিলাম। তারপরে রেডি হলাম আস্তে আস্তে। বিকেলবেলা আমি ওর জন্য বসে আছি অনেকক্ষণ। ওয়েট করার পরে রিয়া আসলো, এসেই বসলো মুখোমুখি চেয়ারে। তারপর সে ওর হ্যান্ডব্যাগ থেকে টিস্যু বের করে মুখটা মুছলো। আর এদিকে আমি ওর দিকে শুধুই তাকিয়ে আছি। রিয়া ওর মুখ মুছে আমার দিকে খেয়াল করলো। এত সময় ধরে যে তার সামনে একটা ছেলে বসে আছে হয়তো তার মনেই হচ্ছে না। তাই আমিই বললাম, কেমন আছো রিয়া? ভালোই।
কি বলবে তাড়াতাড়ি বলো, আমার সময় নেই। দুপুরে খেয়েছিলে? তুমি এগুলা বলতে আমায় ডেকেছ? আমি শুধু মাথা নাড়ালাম। ও আবার বলল, আচ্ছা আমি যে কারণ ডেকেছি তোমায়, বলো কি কারণে? আগামী কয়েকদিনের মধ্যে আমার পরীক্ষা শুরু হবে, তাই আমি চাই না তুমি আমার আম্মু বা আমাকে ফোন দিয়ে ডিস্টার্ব করো। তো তৃতীয় পর্ব শুরু হয়ে গেল। তৃতীয় পর্ব। আমি রিয়ার কথা শুধু মাথা নাড়ালাম। এমনিতেও রিয়ার বলা কথাগুলো শুনে আমার চোখে অশ্রু ভিড় করেছে। আমি মাথা নিচু করে আছি, কারণ ওকে বুঝতে দিব না তাই। তারপরে রিয়া আমার মাথা নাড়ানো দেখে আবার বলল, তবে এবার একটু রেগে গিয়ে বলল, কাব্য তোমার কি কিছুই বলার নেই? আছে। খুব ছোট্ট করে ভাঙা গলায় বললাম, হ্যাঁ। তাহলে কি বলো, কি বলবে বলো? ভালোভাবে পরীক্ষা দিও, ঠিক মতো খেও, সময় মতো ঘুমিও, আর নিজের যত্ন নিও। আমার কথাগুলো শুনে রিয়া খুব রেগে গিয়ে আমাকে বলল, এই তোর কি এসব ছাড়া কোনো কথা নেই? আমি আমার মতো থাকবো, তাতে তোর কি? আর তুই আমার খোঁজ করবি না। তোর কেয়ারগুলো আজ আমার বিরক্ত লাগে। আমাকে মুক্তি দে তুই এসব থেকে। এ বলে রিয়া আমার কাছ থেকে হনহনিয়ে চলে গেল। আর এদিকে আমি কান্না ভেজা চোখ নিয়ে ওর গমন পথের দিকে তাকিয়ে থাকলাম। ও আমার চোখের আড়াল হয়ে যাবার সাথে সাথে আমি ঢুকরে কেঁদে উঠলাম। হয়তো অনেকেই হাসছে, কিন্তু তারা তো আর আমার কষ্ট বুঝবে না। তারা তো এটা জানে না যে আমি এখনও কেন কাঁদছি। তারপরেও হঠাৎ কেউ একজন এসে আমার পিঠে হাত দিয়ে মাথায় হাত দিল। আমি চোখগুলো বাম হাত দিয়ে মুছে তার দিকে তাকালাম। দেখলাম একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখ তুলে তাকাতেই বলল, ভাইয়া এভাবে কেঁদো না, একসময় সব ঠিক হয়ে যাবে। ছেলেটা, সত্যিই কি ঠিক হয়ে যাবে ভাইয়া? আসলেই কি সব ঠিক হয়ে যাবে? ভাঙা কণ্ঠে বললাম আমি। এখন বাসায় যান, আর কাঁদবেন না, সবাই তাকাচ্ছে আপনার দিকে। এই বলেই সেখান থেকে সোজা বাসায় চলে আসলাম। আর বাসায় এসে আমি আম্মু আর আব্বুকে ধরে খুব কাঁদলাম। তারপর বললাম, আম্মু, তোমার ছেলে তো কাউকে কষ্ট দেয়নি জেনে শুনে, তাহলে সবাই কেন কষ্ট দেয়? আমার কথাগুলো শুনে আম্মু আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে তোর বাবা? তুই এভাবে কাঁদছিস কেন? আমাকে বল। এই বলে আমার সাথে আম্মুও কেঁদে দিল। আম্মু, তুমি পাগল ছেলেটাকে ক্ষমা করে দিও। তোমার হয়তো না বলে কষ্ট দিয়েছি কত। কি বলছিস তুই যাতা কথা? তুই এরকম তো করিস না কখনো, হঠাৎ আজ কি হলো? আম্মু কান্না ভেজা কণ্ঠে খুব কষ্টে বলল। তারপর কাঁদতে কাঁদতে বাবাকেও বললাম, বাবা আমাকে ক্ষমা করে দিও, আমি হয়তো তোমায় কত কষ্ট দিয়েছি। বাবা এবার আমার কথা শুনে কেঁদেই ফেললো। তারপর, কি বলছিস বাবা তুই এসব? আর তুই এমন করছিস কেন? তোর কি হয়েছে রে বাবা? না বাবা, আমি জানি না যে আমি তোমাকে আর মাকে খুব জ্বালাই, আর তোমরাও আমার দেওয়া কষ্টগুলো মুখ বুজে সহ্য করো, তাই তোমরা আমাকে ক্ষমা করে দিও প্লিজ। কথাগুলো শুনে কেঁদে কেঁদে বললাম, আর জানো বাবা, এখন আমার না নিজেকে খুব একা একা লাগছে, নিজেকে যেন হারিয়ে ফেলছি আমি বাবা। হঠাৎ আমার এমন কথা শুনে এবার আব্বু আম্মু দুজনেই একসাথে কেঁদে উঠলেন। তারপর বললেন, না বাবা, না। কি উল্টাপাল্টা বকছিস তুই এসব? তুই আমাদের ছেলে। আর কিছুই বলতে পারলেন না আব্বু আম্মু। দুজনই সামনে কাঁদছেন, সাথে আমিও কাঁদছি। একটু পর তাদেরকে ছেড়ে সেখান থেকে রুমে চলে আসলাম। রুমে এসে ফ্রেশ হয়ে না খেয়ে শুয়ে পড়লাম। আম্মু এসে ডাকতে শুরু করলো, আব্বু দরজা খুলতে বলো। আমি দরজা খুলে দেখি আব্বু ভাতের প্লেট হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। রুমে ডেকে বেডে বসলো, আমাকে তার পাশে বসিয়ে নিজ হাতে খাইয়ে দিল আব্বু। আম্মু পানির গ্লাস নিয়ে আব্বুর পাশেই দাঁড়িয়ে আছে। হয়তো চলে যাব বলেই আম্মুর আর আব্বুর একটু কষ্ট হচ্ছে, কেননা তারা আমাকে ছাড়া কিছুই বুঝেন না। তারা দুজনই আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। এদিকে এর মধ্যে আমার অস্ট্রেলিয়া যাওয়ার সময় চলে এসেছে। সামনের সপ্তাহে চলে যাব। নিজেকে একটু গোছাতে ব্যস্ত ছিলাম, তাই আর আমার রিয়ার খোঁজ নেওয়া হয়নি। তবে ওর অনেকগুলো পরীক্ষাই শেষ হয়েছে, তবে পরীক্ষাগুলো কেন জানি ভালো হয়নি। তাই চলে যাওয়ার আগে যদি একটু দেখা করা যেত, কিন্তু ওর পরীক্ষা, তাই ওকে ডিস্টার্ব করিনি।
আর তাছাড়া ও তো আমার সাথে দেখা করতো না, আমাকে বলেছিল আমি যেন তার সামনে না যাই, যার জন্য তার সাথে আমি দেখা করিনি। এভাবে সময় চলার পথে আস্তে আস্তে আমার অস্ট্রেলিয়া চলে যাওয়ার দিন চলে এসেছে। নিজেকে খুব একা একা লাগছে। আম্মু আব্বু আর রিয়ার আম্মু আব্বুও এসেছেন। আমার যাওয়ার সময় চলে এসেছে দেখে আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু আমার জন্য দোয়া করো, আমি যেন ভালোভাবে তোমাদের সবাই স্বপ্ন পূরণ করতে পারি। এ বলে কেঁদে দিলাম। আর এদিকে পরবর্তী পর্ব খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। পর্বের জন্য অপেক্ষা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।